হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 6, ফিডব্যাক অ্যান্ড অসিলেটর সার্কিটস। তো চ্যাপ্টার 6 এটা শুরু করছি, তবে চ্যাপ্টার 7 এখনো কমপ্লিট হয়নি। তোমাদের ওই চ্যাপ্টারে যেগুলো আমাদের দরকার হবে তার মধ্যে ফিডব্যাকের কথা অনেকবার আসবে। তো এই কারণে আমাদের আগে এটা যদি পড়ে নিই তাহলে তোমাদের জন্য এখানে সুবিধা হবে আর কি। তো চ্যাপ্টার 7 আমাদের যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত থাকলো। আগে চ্যাপ্টার 6টা আমরা কমপ্লিট করব, তারপর আবার চ্যাপ্টার 7 সেখান থেকে আমরা শুরু করব। তো এখানে আমাদের চ্যাপ্টার 6-এ যেটা আছে টপিক সেটা হলো যে সর্বপ্রথমে ফিডব্যাক আর অসিলেটর সার্কিট। তো ফিডব্যাক নিয়ে আজকে আমরা ডিটেলস কথা বলবো আর কি। এরপরে অসিলেটর সার্কিট, অসিলেটর কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাক কথাটার মানে হলো আমাদের আউটপুটে কোনো একটা অংশ, কোনো একটা এনার্জি হতে পারে, ভোল্টেজ হতে পারে বা কারেন্ট হতে পারে, সেটা আমরা ইনপুটে যদি ফিরিয়ে দিই কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে, এটা হলো আমাদের ফিডব্যাক। এটা আমাদের মনে করি একটা 2 পোর্ট নেটওয়ার্ক। আমাদের এটা আউটপুট টার্মিনাল, এটা ইনপুট টার্মিনাল। আর এখানে আমাদের আর একটা আছে হলো ফিডব্যাক, একটা নেটওয়ার্ক। তো এই আউটপুট থেকে একটা অংশ নিবে, এটা নিল, নিয়ে সে ইনপুটে ফেরত দিল এরকম ভাবে। হতে পারে এরকম ভাবে সে ফেরত দিতে পারে। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা আউটপুট। এটা আমাদের যে কোনো একটা অ্যাম্পলিফায়ার মনে করো, আর এটা হচ্ছে আমাদের ফিডব্যাক নেটওয়ার্ক। ফিডব্যাক নেটওয়ার্ক বা ফিডব্যাক সার্কিট, এই ফিডব্যাক সার্কিটে আমরা সব প্রথমে আউটপুটটা সাপ্লাই দেবো, সেখান থেকে কিছু একটা অংশ, পুরোপুরি না, অল্প একটা ফ্র্যাকশন, আউটপুটে একটা অল্প একটা ফ্র্যাকশন এটা ইনপুটে এই যদি আবার ফিরে দেয়, এটা হচ্ছে আমাদের মূলত এই ঘটনাটা হচ্ছে ফিডব্যাক। আর যে ভোল্টেজটা সে ফিরিয়ে দিবে সেটা হলো আমাদের ফিডব্যাক ভোল্টেজ, বা আর অন্যান্য নামে তোমরা এটা পরিচিত, তবে ফিডব্যাক ভোল্টেজ নামে আমরা এটাকে বলবো আর কি। যেটুকু অংশ মানে আউটপুট ভোল্টেজ যেটুকু অংশ ইনপুটে ফিরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের মূলত ফিডব্যাক ভোল্টেজ। এখন বিষয় হলো যে ফিডব্যাক যেটা আমরা এখানে বলছি যে আমাদের আউটপুটে একটা অংশ আমরা ইনপুটে দিলাম, তো এরকম ভাবে দেওয়ার কারণে, ইনপুটে এটা সাপ্লাই দেওয়ার কারণে আমাদের দুটো ঘটনা ঘটতে পারে, যে আউটপুটের অংশটা এসে ইনপুটের ভোল্টেজ যেটা এটাকে কমিয়ে দিতে পারে, অথবা আউটপুটের ভোল্টেজটা এসে ইনপুটের ভোল্টেজকে বাড়িয়ে দিতে পারে। তো যদি আউটপুটের
ওই ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে ইনপুটের যে ভোল্টেজ এটা যদি কিছুটা বেড়ে যায়, তাহলে সেই ধরনের ফিডব্যাককে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। আর ওই ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে যদি এখানে আমাদের ফিডব্যাক, মানে আমাদের ভোল্টেজটা যদি কমে যায়, ইনপুটের ভোল্টেজ এটা যদি কিছুটা কমে যায়, তাহলে সেটা হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাক কোনগুলো, যেটাতে আমরা ওই ফিডব্যাক ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করার পরে আমাদের ভোল্টেজটা, মানে ইনপুট ভোল্টেজ এটা কমে যাবে, এটা হচ্ছে আমাদের, সরি, বেড়ে যাবে, বেড়ে গেলে পরে এটা যাবে পজিটিভ ফিডব্যাক। আর যদি কমে যায় তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক হবে। এখন পজিটিভ ফিডব্যাক, যেটা পজিটিভ ফিডব্যাক হলে পরে আমাদের যেটা দেখছি যে আমাদের ইনপুটের ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে আউটপুটের ভোল্টেজও আমাদের আরো বাড়বে। তার মানে হলো যে প্রত্যেকটা স্টেপে আউটপুটের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। তো এটা যদি বাড়ে তার মানে হলো আমাদের আসলে গেইনটাই বাড়ছে, অ্যাম্পলিফায়ারের যে গেইন, এই গেইনটাই এখানে সেক্ষেত্রে বাড়ছে আর কি। স্যার ফিডব্যাকের পর স্যার ভোল্টেজটা কি স্যার সমান হতে পারে না, ইনপুটের ভোল্টেজ আর আউটপুটের যে ভোল্টেজটা এটা কি স্যার সমান হতে পারে না? ইনপুটের ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ হ্যাঁ স্যার, সমান। মানে ফিডব্যাকের পর স্যার মানে পজিটিভ ফিডব্যাক এখানে বেশি হয় আর হ্যাঁ, নেগেটিভে হ্যাঁ, তো হ্যাঁ, কম হয় স্যার। এখন তো সমান হতে পারে নাকি? সমান হতে পারে, হ্যাঁ, হতে পারে। তবে আমি বেশি হয় আর কম হয় যেটা বলছি সেটা কিন্তু এরকম না যে আউটপুটের থেকে বেশি বা আউটপুটের থেকে কম, বিষয়টা কিন্তু এটা না। বিষয় মানে হলো আগে ইনপুটের থেকে যেটা ছিল, হ্যাঁ, ইনপুটে মনে করো তুমি আগে 5 ভোল্ট দিচ্ছিলে, কথার কথা, ইনপুটে মনে করো 5 ভোল্ট ছিল, এখানে তোমার হতে পারে 3 ভোল্ট, আর কিন্তু কম, ধরলাম এটা কম। তুমি এটাকে ইনপুট এখানে ওই ইয়ে থেকে একটা অংশ ফিড করে ইনপুটে দিলে, এটা হয়ে গেল 5 পয়েন্ট, সরি, 5.1 ভোল্ট। অথবা হতে পারে এটা হচ্ছে 4.8 ভোল্ট। বুঝছো, এই ঘটনা যদি হয়, তো যদি 5.1 ভোল্ট হয়, তাহলে এখন দেখো যে ইনপুটে আগে যে পজিটিভ। ভোল্টেজ ছিল তার থেকে ভোল্টেজটা বেড়ে গেল, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক। আর এটা হলো পরে নেগেটিভ ফিডব্যাক। এখন আউটপুটের ভোল্টেজ কত ইনপুটের রেসপেক্টে, এটা বেশি হতে পারে, কমও হতে পারে, বা সমানও হতে পারে কোনো কন্ডিশনে। স্যার এই যে ফিডব্যাকের ইনপুট ভোল্টেজ স্যার এটা থেকে আবার 5 হতে পারে না আবার? ইনপুট ভোল্টেজ আবারও 5? হ্যাঁ মানে তুমি ওই তো যে 5 তো এখানে তুমি অ্যাপ্লাই করেছো, তো যদি এটাই হয় তাহলে আউটপুটে কোনো অংশ তুমি এখানে ফিড করোনি আর কি, তাহলে এখানে ফিডব্যাক ভোল্টেজটা 0 সেক্ষেত্রে। হ্যাঁ, তুমি ম্যাথমেটিক্সে ওটা ওইভাবে বলতে পারো যে আমাদের ফিডব্যাক ভোল্টেজ 0 ধরে নিই, আমরা বলতে পারি যে এখানে 0 ফিডব্যাক হয়েছে, সেটা আলাদা কথা। যাক, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন এই যে স্যার পজিটিভ, হ্যাঁ বলো। স্যার এখানে শুধুমাত্র ভোল্টেজেরই ফিডব্যাক হবে নাকি যে কোনো সিগন্যাল হতে পারে? যে কোনো সিগন্যাল, সিগন্যালটা কি ফর্মে থাকে, ভোল্টেজ বা কারেন্ট, মানে তুমি ভোল্টেজ দিয়ে তো এটাকে এক্সপ্রেস করো মূলত, তাই না? যেখানে ভোল্টেজের ডিফারেন্স থাকবে সেখানে কারেন্ট ফ্লো হবে। তুমি যেটা লোডের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স তৈরি করতে পারো, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো পাবা। তাহলে এটাকে যে কোনো রেসপেক্টে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, ভোল্টেজের রেসপেক্টে, কারেন্টের রেসপেক্টে। স্যার রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স এইগুলোর রেসপেক্টে কি করা যাবে স্যার এটা? মানে না, রিয়াক্টেন্স, মানে রিয়াক্টেন্স বা ওগুলা বৃদ্ধি রেজিস্ট্যান্স, পাবে? এটা না, এগুলো এগুলো বৃদ্ধি পাচ্ছে না, এটা বৃদ্ধি পাচ্ছে, এটা আমি তুমি করতে পারবে না। জি স্যার। হ্যাঁ, তবে ভোল্টেজের তোমার এই যে ফিডব্যাকের কারণে আমাদের ইম্পিডেন্স, মানে যে অ্যাম্পলিফায়ারের ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স বা আউটপুট ইম্পিডেন্স, এগুলো কম বেশি হয়, এটা কম বেশি হয়। কিন্তু আমরা যখন ওই যে পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাকের কথা বলবো, তখন আমাদের হয় ভোল্টেজের রেসপেক্টে বলতে হবে অথবা কারেন্টের রেসপেক্ট। কোন ভোল্টেজ কারেন্ট, এটা হচ্ছে আমাদের আউটপুটের ভোল্টেজ কারেন্ট, এটা ইনপুটে ফিড করে ইনপুটে ভোল্টেজ আর কারেন্টের কি চেঞ্জ হলো এটা। আর ইনপুটে ভোল্টেজ আর কারেন্টের কি চেঞ্জ হলো এটা বলেও বলা যায়, আবার এখানে আউটপুটে ভোল্টেজও বলাটা একই ব্যাপার। আমাদের এখানে ইনপুট নিয়ে আমরা বলছি সহজ করার জন্য। তবে তুমি যদি ইনপুটে ভোল্টেজ চেঞ্জ করতে পারো, যেহেতু এটা একটা অ্যাম্পলিফায়ার, এর একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ গেইন আছে আর কি, বা কারেন্ট গেইন আছে। তো ইনপুট ভোল্টেজ যদি চেঞ্জ করো, তাহলে আউটপুট ভোল্টেজও সেই অনুপাতে চেঞ্জ হবে। বুঝছো, আগে যেটা এখানে এক্সাম্পল দিলাম যে 5 ভোল্টের জায়গাতে এটা 5.1 ভোল্ট হয়ে গেল, আর এটা যদি তোমার ভোল্টেজ গেইন যদি 100 হয়, তাহলে তুমি দেখো এটা যদি এরকম ভাবে যদি 0.1 ভোল্ট যদি বাড়ে ইনপুটে, তাহলে আউটপুটে তোমার 10 ভোল্ট বেড়ে যাবে আর কি, তাই না, সেই অনুপাতে। তো একই কথা প্রযোজ্য, আমাদের ইনপুটে ওই ভোল্টেজটা এসে যদি তারা ইনফেজে থাকে, ইনপুটের ভোল্টেজের সাথে যদি আমাদের ফিডব্যাক ভোল্টেজ ইনফেজে থাকে, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক হবে, এখানে ভোল্টেজ গেইন বাড়বে, এবং আউটপুটের ভোল্টেজও সেক্ষেত্রে সেই অনুপাতে বাড়বে। আর নেগেটিভ ফিডব্যাক হলে তারা ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট পেজে থাকবে, আর তাহলে তো এখানে আর বাড়ছে না আর কি সেক্ষেত্রে।
এখন আমরা ব্যবহার করি কোনটা? তোমার ওই যে পজিটিভ ফিডব্যাক ব্যবহার করি না নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি? আমাদের বেশি ব্যবহার হয় বিভিন্ন অ্যাম্পলিফায়ারে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক আমরা ব্যবহার করি। যদিও এটা আমাদের ভোল্টেজ গেইন কমিয়ে দেয়, কিন্তু তাছাড়া তারপরও এটা অনেক কিছু সুবিধা পাওয়া যায়, যার কারণে আমরা মূলত নেগেটিভ ফিডব্যাকটা ব্যবহার করি। আর পজিটিভ ফিডব্যাকে কি হয়? পজিটিভ ফিডব্যাকে তোমার এই যে যেটা বললাম এরকম ভাবে এটা ভোল্টেজ গেইন বাড়াতে যে যেটা একটা কন্ডিশন যদি এটা ফুলফিল করে ফেলে, তাহলে সেখানে এটা একটা অসিলেটর হিসাবে আবার কাজ করে। সেটা নিয়ে আমরা কথা বলবো, অসিলেটরের কথা যখন আসবে তখন আমরা এখানে বলবো। আপাতত ধরে রাখো আমাদের যে ইনপুট ভোল্টেজ মানে যেটা আমরা ফিডব্যাক ভোল্টেজ যেটা দিচ্ছি, ওই ফিডব্যাক ভোল্টেজের একটা সাফিসিয়েন্ট কন্ডিশন যদি সে ফুলফিল করতে পারে, তাহলে ওই পজিটিভ ফিডব্যাক সম্পর্কে সমন্বিত যে অ্যাম্পলিফায়ারটা, এটা একটা অসিলেটর হিসাবে কাজ করবে। তো যেখানে আমাদের অসিলেশন দরকার, এই অসিলেশন যেখানে দরকার সেখানে আমরা পজিটিভ ফিডব্যাক ব্যবহার করব। আর যেখানে আমাদের বিভিন্ন অ্যাম্পলিফায়ার এগুলো দরকার সেখানে আমরা নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ হলো নেগেটিভ ফিডব্যাকে আমরা বেশ কিছু সুবিধা পাই, তার মধ্যে একটা হচ্ছে এর গেইনটা হাইলি স্টেবিলাইজড একটা গেইন এখান থেকে পাওয়া যায়। স্যার বলো। স্যার এখানে ফিডব্যাক নেটওয়ার্কটা কি মানে কোনো ফেজ চেঞ্জ করবে কি, মানে যেটা আমি ইনপুট দিচ্ছি এবং যেটা হুম। আউটপুট পাচ্ছি, আউটপুটে সিগন্যালটা ফিডব্যাকের মাধ্যমে গেলে কি স্যার এখানে ফেজ চেঞ্জ হবে কি? ফেজ আউট চেঞ্জের কোনো, আউটপুটের ভোল্টেজ যেটা পাচ্ছ সেটা তো একটা ফেজে অলরেডি আছে। হ্যাঁ তুমি সেটা যদি যখন ওই একই ফিডব্যাকে ফেজে যাবে। ইনপুটে যদি দাও, তাহলে তোমাকে ওই সময় দেখতে হবে যে যখন তুমি ইনপুটে ওই সিগন্যালটা দিচ্ছ ওই সময় ইনপুটের ফেজটা কেমন আছে। যদি একই ফেজে হয়ে যায় তাহলে পজিটিভ ফিডব্যাক, আর আউট অফ ফেজ হলে নেগেটিভ ফিডব্যাক। এখন এটা ইন ফেজ বা আউট ফেজ হতে পারে। তুমি যদি এখানে কোনো ফেজ মানে ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে যদি কোনো ফেজ চেঞ্জ না করো, তাহলে পরে এটা আউটপুটের যে ফেজ সেই ফেজটি তুমি সরাসরি ইনপুটে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ফিডব্যাকের মাধ্যমেও এটা ফেজ চেঞ্জ করা যায়, ফিডব্যাক তোমার নেটওয়ার্কের মাধ্যমেও। জি স্যার। আচ্ছা। তো যাই হোক, কি বলছিলাম জানো, তোমার অ্যাডভান্টেজ আছে। তো এই পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের যে অ্যাডভান্টেজ গুলো তার মধ্যে সর্বপ্রথমে যেটা বলা যায় যে এটার গেইন খুবই স্টেবল একটা গেইন তুমি এখান থেকে পাবে। মানে অন্য কোনো ক্রাইটেরিয়া যদি চেঞ্জ হয়, টেম্পারেচার যদি চেঞ্জ হয়, অথবা এর মধ্যে যে কোনো একটা পার্টসে যদি অল্প কোনো আহ, তোমার টলারেন্সও যদি চেঞ্জ হয়, তাহলে তার জন্য এটা থেকে আউটপুটের যে মানে তুমি অ্যাম্পলিফায়ারের যে গেইন, এই গেইনটা খুব একটা চেঞ্জ এখানে হবে না আর কি। এটা আমরা দেখবো ম্যাথমেটিক্যালি। তারপরে তোমার লিনিয়ার নন লিনিয়ার ডিস্টরশন হতে পারে আমাদের যদি সার্কিটটা যদি বেশ বড় সড়ো হয় অ্যাম্পলিফায়ার সার্কিটটা, তাহলে এখানে ডিস্টরশনের জন্য অনেক জায়গা থাকে। তো এই ডিস্টরশনের মধ্যে নন লিনিয়ার ডিস্টরশন হতে পারে বা ফেজ ডিস্টরশন হতে পারে, অনেক রকমের ডিস্টরশন এর মধ্যে ইনক্লুড হয়ে যেতে পারে। সেই ডিস্টরশন গুলা এই নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে এটা রিডিউস করা যায়। আর আরেকটা হচ্ছে তোমার এটা যেহেতু ওর গেইন কমে যাচ্ছে, নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার কারণে যেহেতু আমাদের এর গেইন কমে যাচ্ছে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বাড়বে। তার মানে হলো যে আমরা এটাকে বেশি ফ্রিকোয়েন্সি জুড়ে এটা কাজ করাতে পারবো অ্যাম্পলিফায়ারটাকে। এর মানে হলো এটার ব্যান্ডউইথ বাড়বে, এই অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথটা বেশি হয়। তাহলে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে তুমি যে ব্যান্ডউইথ পাবে, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে তার থেকে অনেক অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে। ব্যান্ডউইথ মানে হলো যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে ওটা অ্যাক্টিভলি কাজ করতে পারে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এরকমই কিছু সুবিধা আছে আর কি নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে, তোমরা এটা পড়বে। আমরা এটার প্রিন্সিপালে যাই এখন। একটা ফিডব্যাক নেটওয়ার্কে মূলত কি প্রিন্সিপালে কাজ করে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন এখানে যেটা দেখেছি, দেখো সরাসরি আউটপুটের ওই যে ফিডব্যাক নেটওয়ার্কে আমরা আউটপুটের অংশটা ফিডব্যাক নেটওয়ার্কে দিলাম এবং ফিডব্যাক নেটওয়ার্কের অংশটা সরাসরি আমরা এর সাথে মানে ইনপুটে ফিড করে দিয়েছি। এখন যে এরকম ভাবে যে ফিড করলাম, এটা হচ্ছে আমাদের যেটা বলা হয় সেটা যে ভোল্টেজ ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এই ফিডব্যাকটার নাম হলো ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এটার আরো তিনটা ক্যাটাগরি হতে পারে, আমরা এটা পড়ে নিই, তারপর আস্তে আস্তে সেটা পড়বো। তবে মনে রাখো যে আমাদের ফিডব্যাকের ভোল্টেজ শান্ট হোক অথবা ভোল্টেজ সিরিজ হোক, সবগুলো ওই একই প্রিন্সিপালেই কাজ করে। আমরা যেটা ধরি সেটা হচ্ছে, এখন সব প্রথমে মনে করি যে অ্যাম্পলিফায়ারের কথা আমরা বলছিলাম, সেই অ্যাম্পলিফায়ারের একটা গেইন আছে। সেই অ্যাম্পলিফায়ারের গেইন এটা হচ্ছে আমাদের মূলত যেটা বলবো সেটা হচ্ছে ওপেন লুপ গেইন। ওপেন লুপ গেইন মানে হলো উইদাউট ফিডব্যাক, কোনো ধরনের সরি
ফিডব্যাক ছাড়া, এটা যে ইনপুট ভোল্টেজ এটা মনে করো ভিআই আর এটা আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিও। তো এটার গেইন হবে বা ওপেন লুপ গেইন হবে এ ইকুয়ালস টু ভিও বাই ভিআই, তাই না? এটা তোমরা জানো যে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের সার্কিটের ওপেন লুপ গেইন। তো ওপেন লুপ গেইন হচ্ছে এটা। এখন যদি তুমি ফিডব্যাক যদি এখানে অ্যাপ্লাই করো বা ফিডব্যাক যদি এখানে হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ওপেন লুপ গেইনটা আর এরকমই থাকবে না, গেইন চেঞ্জ হবে। এখন ওই আউটপুট ভোল্টেজটা যেটা হবে সেটা মনে করো মানে ফিডব্যাক এখন তুমি দিচ্ছ, এই ফিডব্যাক দেওয়ার পরে আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে মনে করো ভি জিরো ড্যাশ। এখন এই ভি জিরো ড্যাশের একটা অংশ তুমি মানে ভি জিরো ড্যাশ যেটা, এটা তুমি ফিডব্যাকে নেটওয়ার্কে দিলে। এখন ফিডব্যাক নেটওয়ার্ক করবে কি এখান থেকে এই বি পোর্শন মানে বি ফ্র্যাকশন ওই ভি জিরো ড্যাশের এই বি অংশ এখানে অ্যাপ্লাই করবে। এখন যেটুকু অ্যাপ্লাই করছে সেটা হলো আমাদের ফিডব্যাক ভোল্টেজ ভিএফ। ফিডব্যাক ভোল্টেজ মানে এখান থেকে ফিডব্যাক নেটওয়ার্ক থেকে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ ভিএফ। এখন ভিএফটা হচ্ছে এটার একটা অংশ, তার মানে হলো যে বি যেটা আমরা বলছি এই বি হলো ভি জিরো ড্যাশ ডিভাইডেড বাই ভিএফ। সরি উল্টা করলাম, ভি জিরো ড্যাশ। তার মানে হলো স্যার যে একটু বড় ফিডব্যাক করে লেখেন ভোল্টেজ স্যার। ছোট হয়ে যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা সরি, এটা মনে পড়তে পারছে না। ভিএফ এটা ফিডব্যাক ভোল্টেজ মানে এই দুই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ ভিএফ। আর এখানে যেটা লিখছিলাম সেটা হচ্ছে বি। বি হচ্ছে তোমার ফিডব্যাক রেশিও, এটা হচ্ছে ফিডব্যাক রেশিও যেটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ ভিএফ আর আউটপুট ভোল্টেজ মানে উইথ ফিডব্যাক, এই দুইটার রেশিও হচ্ছে এটা। তার মানে হলো যে ফিডব্যাক ভোল্টেজ এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ফিডব্যাক ভোল্টেজ ভি ইকুয়ালস টু বি টাইমস ভি জিরো ড্যাশ। তো এই ভোল্টেজটা আমরা ইনপুট ভোল্টেজে দিলাম, তাহলে ইনপুট ভোল্টেজে কি অবস্থা হবে? স্যার বি এর পরিচয়টা যদি আরেকবার একটু বলতেন স্যার। বিটা হচ্ছে ফিডব্যাক রেশিও, বি হচ্ছে ফিডব্যাক রেশিও। কি দিয়ে লিখি, অন্য কালার দিয়ে লিখি। স্যার এটা তো গেইন থেকে আলাদা স্যার, হ্যাঁ, ওপেন এটা লুপ গেইন যে থেকে গেইন। আলাদা, এটা গেইন থেকে আলাদা, তবে এটা একটা রেশিও। গেইন যেরকম একটা রেশিও ইউনিট, তোমার ইউনিটলেস কোয়ান্টিটি, এটাও একটা ইউনিটলেস কোয়ান্টিটি, বুঝছো? এটারও কোনো ইউনিট নাই, একই মানে এটার দুইটা ভোল্টেজের রেশিও। তবে বিষয় হলো ফিডব্যাক ভোল্টেজ যেটা সেটা হলো সরি তোমার যে গেইন যেটা বলেছিলাম এটা আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিও। আর এখানে যেটা ফিডব্যাক রেশিও বলছি এটা কিন্তু গেইন না, ফিডব্যাক রেশিওটা হচ্ছে আউটপুট ভোল্টেজ মানে তোমার যে ফিডব্যাকের পরে যে আউটপুট ভোল্টেজটা হবে সেই ভোল্টেজ এবং এটা ফিডব্যাক ভোল্টেজের রেশিও। ফিডব্যাক দেওয়ার পরে যে আউটপুট ভোল্টেজ পাও সেই আউটপুট ভোল্টেজ এবং এটা যে ফিডব্যাক তোমাকে যে ভোল্টেজটা তোমাকে দিচ্ছে ফিড যেটা করছে এই দুই ভোল্টেজের রেশিও হচ্ছে ফিডব্যাক রেশিও। তাহলে স্যার বি এর মানটা কি ওয়ান এর চেয়ে ছোট এবং ওয়ান এর চেয়ে বড় হতে পারে? অনেক থেকে ছোট হতে পারে, অনেক থেকে বড় হতে পারে। এখন জি স্যার। আমরা যেহেতু বলছি ফ্র্যাকশন, তাহলে এটা এটা সাধারণত আমরা অনেক থেকে ছোটই ধরবো আর কি। বি এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা সাধারণত অনেক থেকে ছোট, বুঝছো? কারণ আমরা এখানে ফ্র্যাকশন অফ আউটপুট ভোল্টেজ আমরা এটা ইনপুটে ফিড করব, তাহলে এটা অনেক থেকে ছোট। তো যাই হোক, তো এখানে যে জিনিসটা হলো এটা হচ্ছে তাহলে আমাদের মূলত এই আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা বলছিলাম যে আমাদের তাহলে ইনপুট ভোল্টেজে কি ঘটনা ঘটবে, দেন ইনপুট ভোল্টেজ কি হবে? আগে আমাদের ছিল ভিআই, এই ভিআই ইনপুটের সাথে এখন প্লাস মাইনাস ভিএফ, এই পরিমাণ ভোল্টেজ এখানে হবে। তার মানে হলো যে আসলে এটা হচ্ছে ভিআই প্লাস মাইনাস ভিএফ, মানে যেটা আমরা জানি যে ভি জিরো প্রাইম, এই পরিমাণ ভোল্টেজ তুমি এটার ইনপুটে অ্যাপ্লাই করছো আর কি। এখন ইনপুটে যদি এই পরিমাণ ভোল্টেজ তুমি যদি অ্যাপ্লাই করো, এখন বিষয় হলো তাহলে আমাদের ইনপুটে যে ভোল্টেজটা আমরা দিই অ্যাম্পলিফাই সেটাকে অ্যাম্পলিফাই করবে। এখন কতখানি অ্যাম্পলিফাই করবে সেটা হলো এর অ্যাম্পলিফিকেশন
মানে ইয়ে কত, ভোল্টেজ গেইন কত সেই অনুপাতে। এটা ভোল্টেজ গেইন যদি হয় এ, আমরা যেটা আগেও ধরেছি যে এই অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন হচ্ছে এ, তাহলে এটাকে আমরা এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমাদের আউটপুট ভোল্টেজ হবে, যেটা কিনা উইথ ফিডব্যাকের আউটপুট ভোল্টেজ। এইটুকু একটু বোঝো। এই লাইনটা একটু বোঝার আছে যে আমাদের ইনপুট ভোল্টেজ ছিল ভিআই, আমরা এই ইনপুট ভোল্টেজটাকে এটা ফিডব্যাক ভোল্টেজে মডিফাই করব কিভাবে, এটা হতে পারে পজিটিভ ফিডব্যাক, হতে পারে নেগেটিভ ফিডব্যাক। তো এটা হচ্ছে আমাদের মূলত ফিডব্যাক ভোল্টেজ সম্পূর্ণটা মিলে। তো এই ফিডব্যাক ভোল্টেজটা এর সাথে এসে এটা নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক হতে পারে বলে এখানে প্লাস মাইনাস দিয়েছি, দিয়ে যেটুকুই হোক এটা হচ্ছে আমাদের মূলত ইনপুট ভোল্টেজ। ওই ইনপুট ভোল্টেজের সাথে যদি আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন অ্যাম্পলিফায়ারের। এটা গুণ করার পরে আমরা টোটালটা মিলে যা পাবো এটা এটা হবে মূলত আউটপুট ভোল্টেজ। তো তাহলে আউটপুট ভোল্টেজ তো আমরা এখানে বলেছি যে এটা যে V0 ড্যাশ, যেটা এটা আমাদের আউটপুট ভোল্টেজ ফিডব্যাক হওয়ার পরে, তাহলে এটা আমাদের V0 ড্যাশ। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা দুইভাবে এখন এটা ট্রিট করতে পারি। প্রথম কথা হলো আমরা যদি পজিটিভ ফিডব্যাক যদি ধরি, আমরা যদি কনসিডার করি যে ফিডব্যাকটা হবে পজিটিভ ফিডব্যাক, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ ভিআই প্লাস V0 ড্যাশ ইকুয়ালস টু V0 ড্যাশ। এটা হচ্ছে আমাদের ফর পজিটিভ ফিডব্যাক। আর এ ভিআই মাইনাস বি V0 ড্যাশ ইকুয়ালস টু V0 ড্যাশ, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এখন যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন আগিয়ে নিতে পারি। পজিটিভ ফিডব্যাক হলে এখান থেকে আমরা এটা গুণ করব, তাহলে এ ভিআই প্লাস এ বি V0 ড্যাশ ইকুয়ালস টু V0 ড্যাশ। আমরা এখান থেকে V0 ড্যাশ এবং ভিআই এরকম একটা রেশিও নিয়ে আসতে চাই, তাহলে এটাকে যদি আমরা ডানে নিয়ে চলে যাই তাহলে ওখান থেকে আমরা কমন নিতে পারবো। যাই হোক, তো একবার এটাকে বামে নিয়ে আসি, তাহলে এটাও তোমার দেখো এটা করা যায় নাকি, একটু স্টেপ জাম্প করেছি আর কি, এটা কি করা যায়? করা যায়। অবশ্যই করা যায়। এই আর কি, একটু রিঅ্যারেঞ্জ করো সব প্রথমে, তারপরে যে V0 ড্যাশ গুলোকে একদিকে নাও আর ভিআইটা এখানে একদিকে আছে আর কি, তারপর এটাকে রেশিও নাও, তাহলে এটা পাবে। এখন V0i বাই ভিআই এটা কি আমাদের আউটপুট ভোল্টেজ আর এটা ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের রেশিও এটাকে আমরা কি বলি, ভোল্টেজ গেইন বলি অ্যাম্পলিফায়ারের জন্য, তাই না? তাহলে এটা যেরকম ভোল্টেজ গেইন, আমরা আগে যেরকম ভোল্টেজ গেইন বলেছিলাম যে VO বাই VI, এটাও একটা ভোল্টেজ গেইন। তাহলে ওটার যে ভোল্টেজ গেইন ছিল ওটা ছিল ওপেন লুপ গেইন বা ভোল্টেজ গেইন উইদাউট ফিডব্যাক। আর এখন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক, যেটাকে আমরা এএফ বলবো। ফিডব্যাক হওয়ার পরে যে ভোল্টেজ গেইন এএফ। স্যার উপরে দুইটা লাইন V0 একটু বড় করে লেখেন স্যার। বুঝতে পারছি, দাঁড়াও তোমাদের বুঝতে ক্যামেরা পারছি স্যার, নেটে একটু ক্যামেরা প্রবলেম হচ্ছে স্যার। সেটিংসে একটু প্রবলেম হতে পারে। এখন কি অবস্থা? আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো দেখাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে তো অনেক ইয়া দেখাচ্ছে, আমি স্পিড টেস্ট করছি 32 মেগাবিট পার সেকেন্ড স্পিড। যাই হোক, হওয়ার কথা না এটা, তারপরেও হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে আমার।
ইয়াটা তোমার হার্ড ডিস্ক পুরোটা ক্র্যাশ করেছিল, আর এটা পুরোপুরি নতুন সফটওয়্যার সেটআপ দেওয়া, এই কারণে কিছু সেটিংস হয়তো চেঞ্জ হয়ে গেছে আমাদের, এই কারণে এখন যাক, বোঝা যাচ্ছে স্যার। স্যার আমি যাচ্ছে। এইচডি করে দিলাম। দেখো প্রথমের এখন, মতো অত ভালো না। এখন মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এইচডি করলাম, এখন কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ঝাপসা দেখাচ্ছে স্যার। এখনো ঝাপসা? আচ্ছা দেখো, এখন এর বোঝা থেকে, যাচ্ছে স্যার। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আর করার অপশন আপাতত নাই। দেখো তারপরেও যদি আরো বড় করে লেখা লাগে লিখছি। এই পর্যন্ত বুঝতে পারছো? লেখা বোঝা যাচ্ছে স্যার এই উপরে পর্যন্ত? স্যার উপরে লাইনটা আরেকবার বলেন স্যার। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারিনি ওটা। ও, এটা হচ্ছে তোমার যে পজিটিভ ফিডব্যাক, আমরা এখানে যেটা ওই লাইন একটু আগে লিখলাম এখানে, এটা যে প্লাস দিলাম, কখন প্লাস মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দুটোর জন্য। এটা যে প্লাস ভোল্টেজ হয়, মানে ইনপুট ভোল্টেজ, আর এখানে যেটা ফিডব্যাক ভোল্টেজ, এটুকু তো ফিডব্যাক ভোল্টেজ, তাই না? এই ফিডব্যাক ভোল্টেজটা যদি ইনপুট ভোল্টেজের সাথে ইন ফেজে যদি থাকে, তার মানে তারা প্লাস হবে, যোগ হবে, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক হবে। এই কারণে যখন প্লাস, তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর আউট অফ ফেজে থাকা মানে হলো তাদের মানে তুমি ডিফারেন্সটা নিবে আর কি, তারা বিয়োগ হবে। তা এই কারণে আমরা এখানে নেগেটিভ যদি নিই, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ ফিডব্যাক। তো আমরা পজিটিভ ফিডব্যাকটা কনসিডার করছি এখন। যদি স্যার পজিটিভ ফিডব্যাক হয়, তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন এভাবে লিখতে পারি। হ্যাঁ বলো। স্যার স্যার ক্যামেরার ফোকাসিং কি ঠিক আছে স্যার? মানে মাঝে মধ্যে যেন অনেক বেশি ঝাপসা হয়ে যাচ্ছে, মানে ঝাপসাটা অনেক বেশি স্যার। মানে এবারে একটু ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে স্যার। স্যার ওই এটা প্রাইম তো গুলো কোথায় অটো যাচ্ছে, ফোকাস, এটা কোথায় যে ফিক্সড। প্রাইম দিচ্ছেন না কোথায় যাননি স্যার? আচ্ছা, এখানে এখন ব্র্যাকেটের মধ্যে যতগুলা V0 আছে সবগুলোর সাথে প্রাইম আছে, এবং সমান চিহ্নের ডান দিকে যতগুলো V0 আছে সেটার সাথে সবগুলোর সাথে প্রাইম আছে। আর ওপরে যেটা লিখছে উপরে, AVI প্লাস AV0 প্রাইম ইকুয়ালস টু V0 প্রাইম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে তোমার মাঝে মাঝে ঝাপসা হচ্ছে, মাঝে মাঝে আবার ক্লিয়ার হচ্ছে। এখন মনে হয় একটু ক্লিয়ার, একটু আগে ঝাপসা হয়ে গেছিল। জি স্যার, এখন একটু ক্লিয়ার হয়েছে, এখন সবকিছু বোঝা যাচ্ছে মোটামুটি স্যার। ভালো প্রবলেম আর কি, যাই হোক, এটা আমি ফিক্স করার চেষ্টা করবো আর কি। যাক, তাহলে আমরা যেটা বলছিলাম যে AF আমাদের এখন যে ফিডব্যাক হওয়ার পরে যে ভোল্টেজ গেইন, এটা হচ্ছে AF ইকুয়ালস টু V0 প্রাইম ডিভাইডেড বাই VI। এটা হচ্ছে আমাদের মূলত ফিডব্যাক হওয়ার পরে যে ভোল্টেজ গেইনটা হবে, এবং সেটা হচ্ছে আমাদের একটু আগে যেটা বের করলাম, A ডিভাইডেড বাই 1 মাইনাস AB, A বাই 1 মাইনাস AB। এটা হচ্ছে আমাদের তোমার ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। এবং কোন কোন ইয়ার জন্য এটা? ফিডব্যাকের জন্য, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের জন্য। তাহলে যখন পজিটিভ ফিডব্যাক বলছি, তখন আমাদের ভোল্টেজ গেইন মানে ভোল্টেজ গেইনের যে ইকুয়েশন, সেখানে নিচে নেগেটিভ আসছে আর কি। এটা একটু মনে রাখতে হবে। এখন এটা যদি নেগেটিভ ফিডব্যাক হতো, তাহলে কি হতো? পুরো ক্যালকুলেশন একই। নেগেটিভ ফিডব্যাক হলে সম্পূর্ণ ক্যালকুলেশনই একই হবে, শুধু আমরা যেটা লিখবো VF। আচ্ছা, এটা নেগেটিভ বোঝানোর জন্য আমরা এখানে একটা নেগেটিভ দিলাম, এটা পজিটিভ বোঝানোর জন্য এটা পজিটিভ দিলাম। এটা সমান হলো, এটা নতুন ভাবে না লিখি, এটা একই, এটা হবে A ডিভাইডেড বাই 1 প্লাস AB। ক্যালকুলেশনটা তুমি করবে একই রকম ক্যালকুলেশন, জাস্ট এই নেগেটিভটা যদি এটা যদি কনসিডার করো এবার, তারপরে এটাকে সবগুলো একটু রিঅ্যারেঞ্জ করো, তাহলে তুমি এটাতে এই যে এরকম ভাবে V0 প্রাইম বাই VI এরকম একটা রেশিও নিয়ে আসবে, সেটা হলো আমাদের VF মাইনাস নেগেটিভ ফিডব্যাকের জন্য। এবং এটা সমান তুমি তখন পাবে A ডিভাইড বাই 1 প্লাস AB। এটাই বলছিলাম যে আমাদের নেগেটিভ ফিডব্যাক হলে এই জায়গাটা থাকবে হলো পজিটিভ, আর পজিটিভ ফিডব্যাক হলে এই জায়গায় থাকবে নেগেটিভ। তো এই আর কি আমাদের স্যার ভোল্টেজ গেইন এটাই। হ্যাঁ,
স্যার এখানে স্যার আগে আপনি এএফ দিয়ে মানে ডিনোট করলেন না স্যার, মানে যেটা ভিএফ ভোল্টেজ গেইন, ফিডব্যাক ভোল্টেজ গেইন কে মানে এখন হ্যাঁ ভিএফ এএফ, দেওয়া হলো। এটা 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 তো তাই, ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক, ভোল্টেজ গেইন উইথ উইথ ফিডব্যাক, তাই না? ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক হচ্ছে ভিএফ, সরি এএফ। আর ও সরি, আমি এখানে একটু বড় ভুল করেছি, এটা তো ভিএফ না, এটা এএফ। আমি মানে চিন্তা করছি এ, কিন্তু এখানে লিখেছি হচ্ছে ভি, এটা এ। জি স্যার এটাই। থ্যাংক ইউ। এটা এ, এটা তো ইয়া মানে ভোল্টেজ না, এটা তো তোমার একটা গেইন, এ হবে এটা, এএফ। তো যাক, তাহলে এই এএফ টা হচ্ছে আমাদের মূলত ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। আর এখানে যে এটা ছিল, এটাও আমাদের ভোল্টেজ গেইন উইদাউট ফিডব্যাক বা ওপেন লুপ গেইন এটাকে বলতে পারো আর কি, ওপেন লুপ স্যার গেইন। আরেকটা বিষয় স্যার, এখানে যে ইনপুট ভোল্টেজটা নিচে আছে ভি ও প্রাইম বাই ভিআই, স্যার এই হ্যাঁ, ভিআই এর ভিতরে কি স্যার ফিডব্যাক ভোল্টেজ যে মানে পজিটিভ ভোল্টেজ যেখানে ইন ফেজে যে ভোল্টেজটা যোগ হলো সেটাও কি ইনপুট ভোল্টেজের ভিতরে থাকবে, নাকি আগে যে ফিক্সড ইনপুট ভোল্টেজ ছিল সেটা হবে স্যার? না এটা আগে যেটা ভোল্টেজ ছিল সেটাই। যেমন স্যার এক্ষেত্রে যদি 5 ভোল্টেজ ধরা হয় তাহলে শুধুমাত্র হুম 5 হুম ভোল্টেজই হবে? না, ওটা ওটা শুধুমাত্র তোমার ওই যে ইয়া মানে ইনপুট ভোল্টেজ যেটা ছিল আগে সেটা। এখন তুমি যদি এখানে মনে করো ইয়া ভোল্টেজ নিলে, মানে ওই ফিডব্যাক ভোল্টেজ সহকারে নিলে, তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার ওই ওপেন লুপ গেইনের কাছাকাছি চলে যাবে আর কি এটা। তো যাই হোক, মানে ওপেন লুপ গেইন সরাসরি হবে না, কারণ যেহেতু এখানে আমরা ইয়া করেছি এটাকে, তোমার যোগ করছি, যেহেতু গুণ করলে পরে আলাদা কথা ছিল। তো এটা আমরা যেটা নিচ্ছি ইনপুট ভোল্টেজটা শুধুমাত্র ওই ফিডব্যাক ভোল্টেজ ছাড়া যেটুকু ইনপুট ভোল্টেজ এখানে দিচ্ছিলাম এটা। আর ওই ফিডব্যাক ভোল্টেজ হওয়ার মানে দেওয়ার পরে যে পরিমাণ আউটপুট ভোল্টেজ হবে, এটা কমতে পারে বা বাড়তে পারে, যেটাই হোক, ওই আউটপুট ভোল্টেজটা হলো ভি0 প্রাইম, এটা এদিকে থাকবে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমাদের কথা। এখন এই যে নিচে যে টার্মটা আছে 1+ab অথবা 1 - ab, যে টার্মটাই হোক, এই টার্মটার আলাদা নাম আছে যেটাকে বলা হয় লুপ গেইন। এটার নাম হলো লুপ গেইন, মানে এই যে 1+ab বা 1 - ab, 1 ± ab, এটার নাম হলো লুপ গেইন। এখন লুপ কেন? কারণ আমরা অলরেডি যেখানে আমরা ফিডব্যাক একটা মানে নেটওয়ার্ক যেখানে ইয়া করেছি, ইনসার্ট করেছি, সেখানে একটা লুপ তৈরি হয়েছে। কিভাবে? তুমি ইনপুট দিলে, ইনপুটটা আউটপুটে গেল, আউটপুট থেকে আবার এখানে ফিডব্যাক নেটওয়ার্কে আসলো, এখান থেকে আবার ইনপুটে গেল, এরকম ভাবে একটা লুপ এখানে তৈরি হচ্ছে। তো এখানে যে গেইনটা হবে মূলত, এটা হচ্ছে মূলত ওই 1 ± ab, এটাকে আমরা লুপ গেইন নামে বলছি, এইটুকু অংশটাকে 1 ± ab, এটা হচ্ছে লুপ গেইন। আর হ্যাঁ, এখন লুপ গেইনটা পজিটিভ ফিডব্যাকের জন্য একরকম, নেগেটিভ ফিডব্যাকের জন্য একরকম। এখানে পজিটিভ হলে পরে 1 - ab হবে, আর নেগেটিভ ফিডব্যাকের জন্য হলে লুপ গেইন হবে 1 + ab। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয়। আর এর মধ্যে শুধুমাত্র এবি যে টার্মটা, এটার নাম হলো ফিডব্যাক ফ্যাক্টর। শুধুমাত্র 1 + ab-র মধ্যে, মানে এই লুপ গেইনের মধ্যে এবি যে অংশটা, এটার নাম হলো ফিডব্যাক ফ্যাক্টর। আগে আমরা কি বলেছিলাম? আগে একটা জিনিস বলেছিলাম যে ফিডব্যাক রেশিও, এবং ওই ফিডব্যাক রেশিও কোনটা, যেটা কিনা এই এবি এর মধ্যে, মানে ফিডব্যাক ফ্যাক্টরের মধ্যে এই বিটা হচ্ছে আবারও ফিডব্যাক রেশিও। তাহলে আবারও একটু বলি, এখানে আমরা নিচে যে সম্পূর্ণটা যেটা পেলাম সেটা হচ্ছে গেইন, মানে তোমার গেইন উইথ ফিডব্যাক, এটা এএফ। এর মধ্যে এই 1 + ab হোক অথবা 1 - ab হোক, এই নিচের অংশটা হচ্ছে আমাদের মূলত লুপ গেইন। এই লুপ গেইনের মধ্যে শুধুমাত্র এবি, এই এবি অংশটা হচ্ছে আমাদের ফিডব্যাক ফ্যাক্টর, এবং ফিডব্যাক ফ্যাক্টরের মধ্যে বি যে অংশটা, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেশিও। এই ফিডব্যাক রেশিওটা কি ডিনোট করে? এটা এটা ডিনোট করে হলো যে আউটপুটের কত ফ্র্যাকশন তুমি ইনপুটে এটাকে ফিড করছো। এবং এটা সম্পূর্ণটা মিলে এটা অনেক থেকে বেশি হতে পারে, এ বিটা অনেক থেকে বেশি হতে পারে, কিন্তু এই শুধুমাত্র বি যেটা, সেটা আমরা সাধারণত অনেক থেকে কম ধরি আর কি। তো যাই হোক, তাহলে আমাদের এই যে ফিডব্যাক প্রিন্সিপালটা হলো এ পর্যন্ত। এখন এই যে নেগেটিভ ফিডব্যাক নিয়ে আমরা যে কথা বলছিলাম যে স্টেবিলিটিটা বাড়ে, এখন কিভাবে স্টেবিলিটি বাড়ে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
এখানে কোনো সমস্যা নেই তো কারো? সমস্যা সম্ভবত নাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের গেইন যেটা আমরা ফিডব্যাক যেটা আমরা বলছি যে আউটপুটকে আমরা সরাসরি ইনপুটে এরকম ভাবে নিয়ে এসে যোগ করলাম, যেটা কিনা ফিডব্যাক। ফিডব্যাক শুধু এইটুকুই না, ফিডব্যাক আরো কিছু মিন করে। তুমি সার্কিটে যে কোনো একটা ব্যবস্থা যদি নিতে পারো যাতে করে আউটপুট ভোল্টেজে কোনো চেঞ্জ হবে, সেটাকেও আমরা ফিডব্যাক বলতে পারি। হতে পারে এটা কোনো একটা ট্রানজিস্টরের ইমিটরের সাথে কোনো একটা কিছু যোগ করলে, একটা রেজিস্টর, এটাও একটা ফিডব্যাক হতে পারে, যেটা কিনা আমাদের গেইনকে চেঞ্জ করে। তোমার টোটাল যে অ্যাম্পলিফায়ারের গেইন এটা চেঞ্জ করে। এরকম ধরনের যে কোনো ব্যবস্থাকে আমরা আসলে ফিডব্যাক বলতে পারি। এবং এটাকে সহজে বোঝানোর জন্য আমরা জাস্ট এরকম ধরতে পারি যে আউটপুটের একটা অংশ ইনপুটে এভাবে আসছে, এটাই আমাদের ফিডব্যাক। এখন আমাদের ফিডব্যাকের ইয়াতে আমরা যে গেইনটা আমরা একটু আগে যেটা পেলাম, এই গেইনটা কি ছিল যে এ এফ, মানে গেইন উইথ ফিডব্যাক, এ এফ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। এখন এই যে ফিডব্যাক যখন আমরা করি, সাধারণত এই এবিটা অনেক থেকে অনেক অনেক বড় নেই, কারণ এ নিজেই কিন্তু অনেক একটা বড় নাম্বার। এটা আমাদের যেটা ওপেন লুপ গেইন, এই ওপেন লুপ গেইনটার ভ্যালু অনেক বেশি হয়, 300 400 এরকম ধরনের ভ্যালু হতে পারে। এবং এটা যেহেতু একটা নাম্বার, এর কোনো ইউনিট নাই, এটা জাস্ট একটা রেশিও, এই ভ্যালু 300 400 এরকম হতে পারে একটা সাধারণ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের জন্য, বা আরো বেশিও হতে পারে। আর বি এর ভ্যালু হতে পারে তোমার একের থেকে কম, হতে পারে 0.1 0.2 এরকম ধরনের ভ্যালু সাধারণত হতে পারে। তো যাই হোক, এ বি এর যে ভ্যালু, এটা দেখো টোটাল মিলে যা হবে, এটা অনেক থেকে বেশ বড়ই আর কি ধরা যায়। তো আমরা অনকে যদি আমরা এখান থেকে নেগলেক্ট করি, তাহলে এই তোমার যে ফিডব্যাক, মানে তোমার ইয়ে গেইন যেটা হবে, গেইন উইথ ফিডব্যাক যেটা হবে এফ, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এ বি, অথবা আমরা সংক্ষেপে অন বাই বি বলতে পারি। তার মানে যে আমাদের ফিডব্যাক, মানে ফিডব্যাকের যে ইয়েটা, ভোল্টেজ গেইন যেটা, এই ভোল্টেজ গেইনটা আমরা সাধারণত মানে এখানে শুধুমাত্র এই বি এর উপরেই ডিপেন্ড করছে। বিটা কি ছিল? বি হচ্ছে আমাদের ফিডব্যাক রেশিও, যেটা যেটা তুমি ফিডব্যাক থেকে যে ভোল্টেজটা দিচ্ছিলে, সেই ভোল্টেজটা কত বেশি দিবে তার উপর নির্ভর করবে এই গেইনটা কত বেশি হবে আর কি। তো যাই হোক, আমরা এখন এই যে ইয়াটা মানে এই নেগেটিভ ফিডব্যাক যদি হয়, এটা যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে এটা যে স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়ে, এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি, যেটা কিভাবে স্টেবিলিটি বাড়ে আর কি। এখন নেগেটিভ ফিডব্যাক হলে পারে আমাদের যে ইকুয়েশনটা সেটা কেমন হয়, আমরা এটা যেটা লিখেছি সেটাই আমাদের নেগেটিভ ফিডব্যাকের জন্য। আমরা যদি উভয় দিকে লগারিদম নিই, লগারিদম নিলে পরে কি হবে উভয় দিকে? আমরা লগ নিব এবং সেটাকে পরে ডিফারেন্সিয়েট করবো আর কি। তো লগ যদি নিই আমরা, তাহলে এখানে লগ এ এফ ইকুয়ালস টু লগ এ মাইনাস লগ অন প্লাস এ বি, এটা আমরা লিখতে পারলাম। এখন লগ কেন নিচ্ছি? কারণ হলো যে আমরা যেটা বলেছি স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়ে, এটা কি করে আমরা দেখতে পাবো? আমাদের যখন একটা কিছুর যেটা চেঞ্জ হয়, মনে করো এটার গেইনের যদি একটা পার্সেন্টেজ ইরোর যদি আমরা এখানে ঢোকাতে পারি, বা পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা করতে পারি, এটার জন্য এটা গেইনের কতখানি চেঞ্জ হয়, মানে এই ফিডব্যাক গেইনের কতখানি চেঞ্জ হয়, এটা আমরা বিচার যদি করতে পারি তাহলে বুঝতে পারবো স্টেবিলিটি কেমন হয়, সেটা আমরা পরীক্ষা করে দেখতে চাই। এবং তার জন্য একটা ওইরকম রেশিও নিয়ে আসার জন্য মূলত আমরা লগটাকে নিয়ে আসছি। এখন এটাকে যদি সবাইকে যদি ডিফারেন্সিয়েট করো, যার যার যেটা ফ্যাক্টর আছে সে তার রেসপেক্টে, তাহলে এখান থেকে পাওয়া যাবে, এখানে ডিফারেন্সিয়েট করলে পারে ডি এ এফ এফ ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু ডি এ বাই এ মাইনাস এটাকে যেহেতু লগ আছে, ডিফারেন্সিয়েট করলে পরে 1 বাই
এবি এটা নিচে আসলো, কিন্তু এটা তো পুরোপুরি এ না, একে মানে মানে এখানে একটা ভ্যারিয়েবল না আর কি। তো এটাকে যদি আবারও ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এখান থেকে তুমি পাবে হলো এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমরা এখানে বি পাবো, সেই বিটা উপরে থাকলে, এবং ডি এ, যেহেতু আমরা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আর কি। এখন ডিফারেন্সিয়েশন বুঝতে পারছো কিনা? এভাবে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি আর কি। যাই হোক, তাহলে এখন এখান থেকে কমন নেওয়া যায়, ডিএ ডিভাইডেড বাই এ কে যদি আমরা কমন নিই তাহলে 1 মাইনাস, এখানে আমাদের এ ছিল না, এ ছিল না, আমরা যেটা এ জোর করে কমন নিচ্ছি, তাহলে এখানে বি এ ডিভাইডেড বাই 1 প্লাস এ বি, এটা সমান ডিএ ডিভাইডেড বাই এ। এটাকে ইয়া করো, লসাগু করো, কাটাকাটি করলে পারে এটা উপরে জাস্ট 1 থাকে, 1 বাই 1 প্লাস এ বি, এটা। তাহলে আমাদের ডানে বামে কি ছিল, ডি এফ ডিভাইডেড বাই এফ। এখন এই যে এই টার্ম যেটা এখানে বামে আমরা পেলাম, এটা কিসের সাথে মিল পাচ্ছ? তোমরা যে পার্সেন্টেজ জিরোর পড়েছো, বা তোমার এমনি আর কি কি, মানে ইরোরে যখন তোমরা ক্যালকুলেশন করো তার মধ্যে এরকম ইরোর পড়োনি পার্সেন্টেজের, মানে 100% দিয়ে গুণগুলো পরে যা যা হয় সেটা পার্সেন্ট ইরোর বলি আমরা। তো এটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, এবং সেই অ্যাকচুয়াল ভ্যালুর এইটুকু চেঞ্জ, তাহলে এটা একটা ইরোর, মানে তোমার ইরোরের রেশিও আর কি। তো এভাবে আমরা ইরোরটা দেখতে পারি। এখন আমাদের যে বিষয়টা হলো যে আমাদের আহ, একটা এক্সাম্পল আমাদের নিতে হবে। ওপেন লুপ গেইন, যেটা এই ওপেন লুপ গেইন মনে করো কোনোভাবে আমাদের 20% ভ্যারি করে, আর ফিডব্যাক ফ্যাক্টর যেটা আছে, ফিডব্যাক ফ্যাক্টর হচ্ছে তোমার ফিডব্যাক মানে রেশিও, যেটা ফিডব্যাক রেশিওটা যদি 0.1 হয়, আর তোমার ওপেন লুপ গেইন যদি হয় 400, তাহলে আমাদের এটা কেমন হয়, এ ইকুয়ালস টু ধরো 400, বি এর ভ্যালু এটা 0.1, আর এই যে ডিএ বাই এ মানে আমাদের যে ইয়া চেঞ্জ যেটা হয়, তোমার এই ওপেন লুপ গেইন যেটা চেঞ্জ হয়, এটার পার্সেন্টেজ চেঞ্জ মনে করো 20%, তার মানে হলো ডিএ বাই এ এটা 20%, পার্সেন্টেজ জিরোর হিসাবে যেটা আমরা বলি, তাহলে 20%। এটা যে কোনো কারণে এটা চেঞ্জ হতে পারে, হতে পারে সার্কিট টলারেন্সের জন্য কোনো এলিমেন্টের, অথবা এটা টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণেও হতে পারে। তো তাই যদি হয় তাহলে আমাদের ডিএফ ডিভাইডেড বাই এফ এর ভ্যালুটা কেমন হয় এটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে এটা সমান হলো ডিএফ বাই এফ, এটা 20%, তার মানে হলো আচ্ছা পার্সেন্টেজে রাখি, আচ্ছা যাক 20% এইভাবে রাখি এটাকে। এখানে এটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে 400, আর এটা মানে হলো 40, তাই না? এটাকে ক্যালকুলেশন করবো কেউ, কত হয়? এটা যদি ক্যালকুলেশন করো, সরি, 1/20 মনে হয়। হ্যাঁ, এটা এটা হবে তোমার 0.5%, 0.5%। তাহলে দেখো আমাদের ওপেন লুপ গেইন এটা যখন পার্সেন্টেজ জিরোর 20% পর্যন্ত যদি ভ্যারি করে, তারপরে আমাদের যে যে ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাকের যে গেইন, এটা পার্সেন্টেজ জিরোর হচ্ছে মাত্র 0.5%, যেটাকে আমরা জিরোর সাথে তুলনা করতে পারি প্রায়। তো তার মানে হলো যে নেগেটিভ ফিডব্যাক যদি আমরা অ্যাপ্লাই করি কোনো একটা অ্যাম্পলিফায়ার সার্কিটে, তাহলে এটার আমাদের যে গেইনটা আছে এই গেইনটা হাইলি স্টেবিলাইজ একটা গেইন পাওয়া যাবে। এটার ইনপুটের যে কোনো কিছু চেঞ্জ হলে পারো, আউটপুটের এটা খুব একটা কিছু চেঞ্জ মানে তুমি হবে না বললেই চলে আর কি, যেহেতু এটা পার্সেন্টেজ জিরোর মাত্র 0.5%। 100 ভোল্ট যদি এখানে কোনো ইয়া হয় মানে চেঞ্জ হয়, তার মধ্যে 0.5 ভোল্টের তুমি হেরফের এখানে পাবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে কথা ছিল আর কি নেগেটিভ ফিডব্যাক নিয়ে। এটা ছাড়া আচ্ছা আরেকটা কথা যেটা আমরা বলছিলাম যে এটার ব্যান্ডউইথটা বাড়ে, ব্যান্ডউইথটা কি করে বাড়ে এটার জন্য আমরা একটা গ্রাফটা দেখি, তাহলে ব্যান্ডউইথের বাড়ার বিষয়টা আমরা বুঝতে পারবো। ব্যান্ডউইথ আমরা কি করে পাই, যে এটা আগে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা নিই গেইনের রেসপেক্টে, এবং সেখান থেকে দেখি যে এটার 70.7% অংশ কোথায় হয়, তাই না? এরকম ভাবে মনে করো একটা কার্ভ, তার মধ্যে এটার ম্যাক্সিমাম যে গেইনটা হয় সেই ম্যাক্সিমাম গেইনের 70.7% এখানে আমরা বলি এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং একই রকম ভাবে ওই বরাবর
এদিকে আর একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পাই, যেটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি F1 এবং এটা F2। এখন তুমি যদি নেগেটিভ ফিডব্যাক যদি অ্যাপ্লাই করো, তাহলে এই যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা তার এরকম হবে না, এটার গেইনটা কমে যাবে। এখন গেইন যদি কমে, তুমি হয়তো এরকম পর্যন্ত এটা ম্যাক্সিমাম গেইন তুমি পাবে। এখন ম্যাক্সিমাম গেইন যদি পাও, তাহলে দেখো এটার যে মানে তোমার কম্পোনেন্ট যেগুলো ছিল, কম্পোনেন্ট গুলো কিন্তু তুমি চেঞ্জ করোনি, তুমি জাস্ট নেগেটিভ ফিডব্যাক করেছো আর কি। তো তাহলে এর যে রেসপন্স কার্ভ, তো এটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করতাম, ঠিক এরকম ধরনের হতো। আমরা এমনি লজিক দিয়ে বলছি, ম্যাথমেটিক্স আমরা যাচ্ছি না, আমরা জাস্ট লজিক অ্যাপ্লাই করে এটাকে বলতে যাচ্ছি। তাহলে এটা যদি এরকম ভাবে এক্সট্রাপোলেট করি, তার মানে হলো আসলে এটা ফিডব্যাক অ্যাপ্লাই করার পরে ঠিক এরকম ধরনের তুমি একটা কার্ভ হওয়া উচিত আর কি, এরকম। তারপরে এখন তুমি চিন্তা করো, আমরা আমরা যে কাজটা করি সেটা কি, যে আমাদের ম্যাক্সিমাম যে গেইন সেটার 70.7% যেখানে হয়, এখন 70.7% ম্যাক্সিমাম, এটার 70.7% এরকম কোনো একটা পজিশনে হবে, আর এটা হয়তো বা এমন কোনো পজিশনে হবে। তাহলে দেখো এটা আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আপার কাট অফ ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ, এটা আগেরটার থেকে বেশি। আগেরটা ছিল এ পর্যন্ত উইদাউট ফিডব্যাক, আর উইথ নেগেটিভ ফিডব্যাক এখন ব্যান্ড উইথ হচ্ছে এই নিচেরটা, যেটা কিনা অনেকখানি বেড়ে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে নেগেটিভ ফিডব্যাক যদি হয় তাহলে আমাদের ব্যান্ড উইথ বাড়ে, এবং ব্যান্ড উইথ বাড়া মানে হলো এটা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বেশি হবে, এমনি নর্মাল ফিডব্যাক ছাড়া যে হয় রেসপন্স তার থেকে বেশি আর কি। বুঝতে পারলে এটুকু? স্যার বলো। স্যার প্রথম কথা হলো বোর্ডটা ভালো বোঝা যাচ্ছে না, দ্বিতীয় কথা স্যার বুঝতে পারিনি স্যার জিনিসটা। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, এটা আর কিভাবে সলভ করা যায়? এখন ক্লিয়ার স্যার, কিন্তু দেখা যাচ্ছে। ক্লিয়ার এখন না? জি স্যার, কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখো বোর্ডটা এখন যাই হোক একটু ক্লিয়ার হওয়ার কথা। যাই হোক, আমরা যেটা বলছিলাম আর কি, আমাদের ফিডব্যাক ছাড়া শুধুমাত্র এমনি নর্মালি ওপেন লুপ গেইন যদি তুমি প্লট করো ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, তাহলে তুমি গেইনটা এরকম পাও ওপরেটা, এবং ওই গেইনের 70.7% যেটা থাকে, এই একটা অংশ হচ্ছে 70.7%, তাই না? 7%। ওই ওই এখানে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাই। তোমরা ওই যে বিভিন্ন অ্যাম্পলিফায়ার, যখন অ্যাম্পলিফায়ার তো তোমরা পড়েছো জানো, সাথে পড়িয়েছেন মনে হয়, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, ব্যান্ড উইথ, এগুলো এগুলো পড়োনি ওখানে? পড়ছে স্যার এগুলো, হ্যাঁ স্যার এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, পড়া হয়েছে, সেখান থেকে আমরা বলছি আর কি। তো ওই ট্রানজিস্টরের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, মানে ওই গেনের, সেই গেনের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে দেখবে ওই 70.7%-এ আমরা একটা ফ্রিকোয়েন্সি নেই, যেখানে কাট করছে সেটা আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং উপরের লেভেলে উপরের ফ্রিকোয়েন্সিতে কাট করছে সেটা আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। এবং এটা কার, এটা হচ্ছে আমাদের মূলত ফিডব্যাক ছাড়া ওপেন লুপ গেইনকে প্লট করলে এরকম হয়। এখন আমাদের সার্কিটের কম্পোনেন্ট তো একই, সবই একই থাকবে, শুধুমাত্র আমরা গেইনটা নেগেটিভ, সরি ফিডব্যাকটা নেগেটিভ ফিডব্যাক করব। এই নেগেটিভ ফিডব্যাক করলে পরে আমাদের এই রেসপন্স কার্ভটা একই হওয়ার কথা, এটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করি তাহলে এটা নিচের দিকে দিকে বাড়বে, এটা এইদিকে বাড়বে। এখন ওটা শুধুমাত্র কি হবে, নেগেটিভ ফিডব্যাক করলে পরে ওর ম্যাক্সিমাম যে গেইন ছিল, ওই ম্যাক্সিমাম গেইনটা একটু কমে যাবে। তাহলে এটা উপর এই এই কার্ভটা এরকম ভাবে গেছিল, তাহলে এটা ওভাবে না যে একটু কম যাবে, যেহেতু এর গেইন কমে গেছে। তাহলে একটু যদি কম যায়, তাহলে এর নিচ দিয়ে এরকম ভাবে প্লট হলো। এখন এটা যদি হয়, তাহলে এখন আমরা কি করতে পারি, যে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো বের করবো। কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার কন্ডিশন হলো যে এটার যে ম্যাক্সিমাম গেইন, ওই ম্যাক্সিমাম গেইনের 70.7% যেখানে হয়, এগুলো হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ম্যাক্সিমাম গেইন যেটা এটা হয়, তাহলে এখন এটার 70.7 করো, তাহলে এটা এরকম কোনো পজিশনে হবে, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে আপার লেভেলে এখানে একটা হবে, তাহলে এটা আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এখন তুমি দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির যদি ইয়া করো,
ডিস্টেন্সটা মেজার করে, তাহলে এটা আমাদের ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথটা দেখা যাচ্ছে নেগেটিভ ফিডব্যাকে এটা আগেরটা থেকে বাড়ছে, এটাই বলছে। তাহলে আমাদের নেগেটিভ ফিডব্যাক হলে পরে ব্যান্ডউইথ বাড়ে, মানে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বাড়ে, এটাই বলা হয়েছে আর কি। বুঝতে পারলে? না বুঝলে কোশ্চেন করো। জি স্যার, বুঝতে পারছি স্যার এবার। আচ্ছা, এখন আমরা ওই যে 4টা কনফিগারেশন হতে পারে আমাদের ওই ভোল্টেজ এবং ফিডব্যাক নেটওয়ার্কের, অ্যাম্পলিফায়ার এবং ফিডব্যাক নেটওয়ার্ক, এটা আমরা বলেছি। এটা একটু আমরা দেখি আরেকবার। যেটা আঁকেছিলাম আগে সেটাই আবার আঁকলাম এখানে। এটা আমাদের অ্যাম্পলিফায়ার, এটা ফিডব্যাক, নেটওয়ার্ক, এবং এভাবে যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের মূলত একটা কনফিগারেশন হলো। তো দেখো, এই আমাদের 4টা কনফিগারেশন এরকম হতে পারে। তো বাম দিকে যেগুলো আঁকিয়েছি এটাকে আমরা বলবো ভোল্টেজ ফিডব্যাক। এখানে এটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক। এখন ভোল্টেজ ফিডব্যাক আবার হতে পারে দুই রকম। একটা যদি এরকম কনফিগারেশন হয় যে মানে যে দুইটা পয়েন্ট পাচ্ছে এটাকে পুরোপুরি নিয়ে যে এর সাথে যুক্ত করে দিলাম, তাহলে এটা একরকম হবে। এবং আরেকটা যেটা হয় সেটা আমরা সাথে সিরিজে দেবো। তো যদি একই সাথে দুইটা মানে এখানে যেটা আছে উপরে যদি চলে যায় তাহলে এটাকে আমরা বলি ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এটা ভোল্টেজ ফিডব্যাক এবং তার নাম হলো, এটা কালিতে তো ভালোই ঝামেলা করছে, যাই হোক এটা, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ
শান্ট ফিডব্যাক। লেখাটা অন্য কালার হয়ে গেল। যদি এরকম হয় যে আউটপুটের অংশ দেখো পুরোপুরি এখানে দিলাম, তাহলে এটা অবশ্যই ভোল্টেজ ফিডব্যাক, এবং এটাকে নিয়ে যে আমরা এর সাথে সিরিজে দিচ্ছি, তাহলে একে একে আমরা বলবো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। আর এখানে যেটা দিচ্ছে এখানে দেখো যে আউটপুট অংশের সাথে এটা সিরিজ আছে, এরকম ধরনের স্ট্রাকচার হলে এটা হচ্ছে আমাদের মূলত নেগেটিভ, সরি কারেন্ট ফিডব্যাক হবে এটা। এখন এই কারেন্ট ফিডব্যাকটা যদি আবার হওয়ার পর এরকম ভাবে যাই, তাহলে এইটুকু অংশ হলো আমাদের শান্টের মতো দেখাচ্ছে, এটা আমাদের তাহলে কারেন্ট শান্ট ফিডব্যাক এটা। আর একই রকম ভাবে ডানে যেটা আছে এটা কারেন্ট, এখানে বোঝা যাচ্ছে এটা কারেন্ট ফিডব্যাক হবে, এবং কারেন্ট ফিডব্যাকটা দিয়েছে এভাবে কি হবে সিরিজে, তাহলে এটা কারেন্ট সিরিজ ফিডব্যাক। এই আমাদের চারটা কনফিগারেশন হতে পারে। এখন ভোল্টেজ এটাকে ভোল্টেজ ফিডব্যাক হবে নাকি কারেন্ট ফিডব্যাক হবে, এটা দেখে মানে বোঝার উপায়টা কি, বোঝার উপায় হলো এই যে আউটপুটের অংশটা যদি মানে যেভাবে আছে ও টোটালটাই যদি তুমি এখানে ফিড করে দাও এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক হবে। আর যদি এরকম ভাবে হুবহুব না দিয়ে এটাকে যদি ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যদি ফিড করানো হয়, মানে সেটা যদি সিরিজে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কারেন্ট ফিডব্যাক হবে। যেমন এই যে এখানে যেটা হয়েছে, আউটপুট অংশটা গেছে এখানে কোনো একটা লোডের মধ্যে দিয়ে এসে, তারপর আবার আগে গেছে ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়ে এসে তারপর আবার আউটপুট অ্যাম্পলিফায়ারে, মানে অ্যাম্পলিফায়ার আউটপুটে ফিরে গেছে, এরকম ধরনের হলে সেটাকে আমরা বলি কারেন্ট ফিডব্যাক। এবং কারেন্ট ফিডব্যাকের মধ্যে আবার একই রকম, যে আমরা যদি এখানে ফিডব্যাক থেকে যেটা পাচ্ছি টোটালটাই যদি আবারও প্লাস মাইনাস সেটার প্লাস মাইনাসের সাথে দিয়ে দিই, এটাকে আমরা বলবো শান্ট ফিডব্যাক। তাহলে এটা কিরকম হলো, এটা ওই দিকের জন্য হলো কারেন্ট আর এই দিকের জন্য হলো শান্ট, তাহলে সব মিলে আমরা কেটে বলবো কারেন্ট শান্ট ফিডব্যাক। আর এটা যদি এর সাথে সিরিজে থাকে, ফিডব্যাকটা যদি আমরা সিরিজে দিই, তাহলে এটাকে আমরা বলবো কারেন্ট সিরিজ ফিডব্যাক। তো এই চারটা কনফিগারেশন আমাদের মূলত ফিডব্যাকের জন্য হতে পারে। এখন তার মধ্যে আবার এটা নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক প্রত্যেকটার জন্য হতে পারে, কারণ এই যে শান্ট হোক সিরিজ হোক বা ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক, এখানে ভোল্টেজটা যদি বাড়িয়ে দেয় তাহলে আবার আগের মতোই এটাকে আমরা পজিটিভ ফিডব্যাক বলবো, না বাড়ালে বা কমিয়ে দিলে পরে এটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক বলবো আর কি। তো দেখো এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো, অথবা আজকে আমরা এখানে শেষ করব। কোনো কোশ্চেন আছে? স্যার চেনার উপায়টা যদি আরেকবার একটু বলতেন স্যার, মানে ভোল্টেজ না কারেন্ট ভোল্টেজ, আউটপুট থেকে হ্যাঁ চিনতে ভোল্টেজ হবে? না কারেন্ট এটা চেনার উপায় হলো আউটপুটটা তুমি দেখবে আর কি, মানে ফিডব্যাক সার্কিটে ইয়াটা তুমি সাপ্লাইটা কিভাবে দিচ্ছ, ফিডব্যাক সার্কিটে আউটপুটটা যদি তুমি ইয়াতে দাও মানে সরাসরি সিরিজে যদি দিয়ে দাও, তাহলে এটাকে আমরা বলবো তোমার কারেন্ট ফিডব্যাক বলবো আর কি। এখানে ডান দিকের গুলো ছবিগুলো দেখো, ডান দিকের ছবিগুলো আউটপুটের সাথে এই ফিডব্যাক নেটওয়ার্কটা মূলত সিরিজে আছে, তাহলে এরকম ধরনের সিরিজে থাকলে এটাকে আমরা বলি কারেন্ট ফিডব্যাক। আর যদি এর সাথে প্যারালালে যদি থাকে আউটপুটের সাথে আমাদের যে ফিডব্যাক নেটওয়ার্কের যে দুইটা টার্মিনাল, এটা যদি প্যারালালে হয় তাদেরকে আমরা বলবো ভোল্টেজ ফিডব্যাক। এখন ইনপুটে দেখো, ইনপুট দেখে তুমি যেটা বলবে এই ফিডব্যাক নেটওয়ার্ক থেকে তুমি যে ফিডব্যাক ভোল্টেজ পাবে, এটা যদি অ্যাম্পলিফায়ারের ইনপুটের সাথে প্যারালাল হয়, তাহলে এটাকে আমরা বলবো শান্ট ফিডব্যাক। আর ইনপুটের ভোল্টেজের সাথে এটা যদি আমরা ইনপুটের কানেকশনের সাথে আর কি এটাকে যদি আমরা সিরিজে করি, তাহলে এটাকে আমরা বলবো তখন সিরিজ, মানে সিরিজ ফিডব্যাক আর কি। তো এভাবে টোটালটা মিলে ইনপুট আর আউটপুটের নেচার মিলে তুমি যেটা বলবে, একটা হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক বা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, আবার কারেন্ট শান্ট ফিডব্যাক বা কারেন্ট সিরিজ ফিডব্যাক। বোঝা যাচ্ছে? সহজ, একদমই জি স্যার। সহজ। একটু পড়ো, এটা তোমাদের পড়াচ্ছি হলো গুপ্ত কুমারের বই থেকে। এটার কিছু অংশ এখান থেকে পড়াবো, বাকিটা পরে অসিলেটর আসবে ওর সময় দেখা যাবে আবার কোথা থেকে পড়ানো যায়। আর তোমরা এটা পড়ো এখান থেকে, আশা করি সামনের ক্লাস ইনশাল্লাহ শুরু করবো আবার এখান থেকে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।